সংস্কার কত দূরে শিরোনাম আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি শুরুতে পরিচয় করাতে চাই। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও গবেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। ফেব্রুয়ারিতে হতে পারে যদি সংস্কার এবং বিচার প্রত্যাশিত হয়, তারপরে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায়, অর্থাৎ সব জায়গায় যদি আছে। সুতরাং কিন্তু যে আলোচনা হয়েছে যে ফাইনালি যে জয়েন্ট ইশতেহার বলি আর যাই বলি, প্রেসিস বলি, সেখানে কিন্তু সব কিছু এটা আছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের একক ক্ষমতা, অর্থাৎ ঘুড়ির লাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এখন প্রশ্ন হলো সকল প্রস্তুতিটা কে নেবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছে, তিনিই তো নেবেন। ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন করছে, তারা রেডি, আগেও বলছিল রেডি, ডিসেম্বরে ইলেকশন করতে আমাদের প্রস্তুতি আছে বলছে, ইলেকশন কমিশন বলছে। এখন ধরেন বিচার এবং সংস্কার যে লং পদ্ধতি শুরু করে দিয়েছে, এত সংস্কার, হ্যাঁ, যেটার প্রয়োজন নাই সেটাও করতেছে, যেটা প্রয়োজন আছে সেটাও করতেছে। আমার কথা নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ একটা নিরপেক্ষ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে সময়ের পরে ক্ষমতা হস্তান্তর, এটাও যদি করতো তাহলে কিন্তু জিনিসটা ছোট হয়ে আসতো। এখন সংস্কার তো দুনিয়ার তৈরি হয়ে গেছে। এখন তারপরে আমি বলবো সংস্কারের আলোচনাগুলি হচ্ছে রাউন্ড টেবিলের মতো, অনেক দূর আগাইছে, এটা ঠিক। তারপরে ধরেন বিচার, এ পর্যন্ত 10 মাস চলে গেছে, একটা চার্জশিট দাখিল হয়েছে। তো উনি যদি বিচার করতে চায় তাহলে 50 বছর লাগবে, 50 বছর। উনি তো অ্যাডভোকেট। একটা সংস্কার যদি, একটা চার্জশিট যদি 10 মাস লাগে, তাহলে এখন হিসাব করেন। তো আমার এখন বক্তব্য হচ্ছে যে ধরেন নির্বাচিত সরকার যদি ধরেন এই যে জুলাই সনদ তৈরি হবে, সেখানে তো একমত হওয়া কঠিন হবে। আর যে ঐক্যমত্য কমিশন সব দলকে একমত হতে বলতেছে, তাহলে তো আলাদা আলাদা দলের নীতি এবং ফিলোসফি থাকার কথা না, তাহলে তো বাকশাল হয়ে গেল, একদল হয়ে গেল। হ্যাঁ, তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যেটা বলছিল সরল মনে, যে সব দল সংস্কার করা হবে, সংস্কারে সব দল যেসব জায়গায় ঐক্যবদ্ধ হয়, যতটুকু হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দেব কে কোন দল কোথায় হাঁ করছে না করছে, জনগণ বিচার করবে। আমি তো মনে করি এখন অনেক 10 মাস হয়ে গেছে, আমার মনে হয় আর টানা দরকার নাই। দেশটা খুব বিশৃঙ্খল অবস্থা, কোনো সেক্টর ঠিক নাই, এখনো পরিস্থিতি ঠিক নাই। এবং আমার কাছে যদি তখন পরে বলবো ইলাবোরেট করার সময়, আমার কাছে মনে হয় 2026 সালটা আমাদের জন্য খুব কঠিন সময় আসতেছে। সুতরাং নির্বাচনটা দিয়ে দিলে, সংস্কার যতটুকু পারে ততটুকু দিয়ে, আপনার বলে দিক জনগণ ভোট দিবে না, ওইটাতে রাজি হয় নাই, ভোট দিবে না তাকে যদি না দেয়। আর ভোট দিলে যে ক্ষমতা আসবে, তারপরে আপনার রাজনৈতিক দল এটা বুঝবে, প্রয়োজনে আবার আন্দোলন করবো। অর্থাৎ 5ই আগস্টের যে পরিবর্তনের পরে যে প্রত্যাশাটা আমাদের তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জগতে আমরা বোধহয় আর নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সব এলোমেলো করে ফেলছে আমার বক্তব্য। তিনি এনজিওর মতো করে সরকার চালাতে চেষ্টা করছে। উনি বলছেন না নিউজে সাক্ষাৎকারে, যে যারে চিনি তারে উপদেষ্টা বানাইছি। সরকার তো চেনা দিয়ে হয় না, সরকার যোগ্য লোককে নিতে হয়। এই যে রাজ্জাকি ভাইকে নিলেও তিনি বুঝতেন, কিন্তু অনেক উপদেষ্টা সব মিলে তার সহযোগী সহ 22 জন আছে, 22 জনের নাম জানি না, কিন্তু আওয়ামী লীগ বিএনপির 60 জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হতো, আমরা নাম জানতাম, এখন চিনি না। কে কাজ করে কারে না বুঝুন, রাজনীতি করে না হয়তো সেজন্য চিনেন না। না, রাজনীতি করে না, তার তো গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, যে অনুভূতি, সেটাও তো তাদের মধ্যে নাই। তারা দেশ চালাবে, তারা তো এখন সবকিছু সব সেক্টর এলোমেলো। নির্বাচন করতে যাবেন, সব ডিসি বসা আছে প্রশাসন কার্যালয়ে। কিন্তু আপনারা যারা ছাত্ররা গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল, সামনে থেকে নেতৃত্ব, তাদের ব্যাপারেও তো অনেকের আপত্তি দেখছি, যে তারা কেন, অনেক প্রশ্ন তুলছে যে তারা কেন। প্রশ্ন তাহলে 52 কোন ছাত্র তো সরকারে অংশীদার হয় নাই, ধরেন হলো দোষ নেই, কিন্তু সরকারে অংশীদার হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই 8টা ব্যাচ জেনারেশন গ্যাপ করে দিছে, সবগুলোকে কমিশনে একটা বসায় দিছে,
প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র বসায় দিছে, ইন্টারমিডিয়েট পাস না ডিগ্রি পাস না মাস্টার কিচ্ছু খেয়াল করে নাই, সব জায়গায় বসায় দিছে। এবং সবাই দেখে অধিকাংশই যাদেরকে সব বসায় দিছে তারা কিন্তু তাদের আখের গোছাচ্ছে, নানান বিতর্কিত। 40 বছর এই যে তরুণ প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে, এবং সব সময় এই তরুণরাই, মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররা আগে ছিল, এই ছাত্রদের ডাকে আর কেউ আসবে না। ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জনাব এম এ আজিজ বললেন যে নির্বাচনের তারিখ সরকার দেয়া, সেখানেও যদি কিন্তু এসব আছে, সংশয় আছে, সংকটও তিনি দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেখানে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আপনি কি এইসব জায়গাগুলোতে সংশয়, সংকট কোনো কিছু দেখেন? ধন্যবাদ আপনাকে। এবং এটা নিয়ে সাংঘাতিকভাবে অনেক কথা আছে। ইউনূস সাহেব বহু চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্টটা নিছেন, মানে এরকম কথা আমরা পেয়েছি, এবং সেটা হয়ে থাকলেও আমি ইউনূস সাহেবকে স্যালুট করি যদি উনি এটা করে থাকেন। কেননা গণতন্ত্রের শর্ত হইল আলাপ আলোচনা চালাই যেতে হবে। আপনি যত আলাপ আলোচনা করবেন তাহলে একে অপরকে বুঝতে পারবেন। যেমন বিএনপি লন্ডন, বিএনপি ঢাকা, মানে আমি দুই ভাগ করছি না, কারণ বিএনপি বলতে যা বোঝায় একদম টপ হেড বলতে গেলে লন্ডন, সেই 2008 বিভিন্ন আলোচনায়, সেই ঐক্যমত্য কমিশন কিংবা সংস্কার সব বিষয়ে যখন বসতে একটা পর্যায়ে এসে বললো এরা, মানে একটা জায়গায় আসলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ম্যান্ডেটরি, ডিসেম্বর মাসেই নির্বাচনটা চায় সর্বশেষ, আগে হইলে ভিন্ন কথা। এবং এই কথাটা কিন্তু তারেক জিয়া সাহেব বলছিলেন যে ডিসেম্বরে নির্বাচন চায়। পাশাপাশি এখানকার যে বিএনপি যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু দুইজন উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করছে। ছাত্র দুজনের দাবি করছে কোন যুক্তিতে? ইউনূস সাহেব ওই যে এনসিপি তাদের পক্ষপাতিত্ব করে ছাত্র এখানে বসে, সুতরাং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ঠিক আছে। খলিলুর রহমানের অপসারণ কেন চাইছে তার সঠিক কোনো ব্যাখ্যা নাই, গল্প মুখে যতই করুক কোনো ব্যাখ্যা নাই। আপনি অবশ্যই পদত্যাগ করতে বলবেন একটা মানুষকে, দেয়ার মাস্ট বি সাম লজিক অ্যান্ড রিজন কেন। যাই হোক, তারপর যখন ইউনূস সাহেব লন্ডনে গেলেন, আপনি লক্ষ্য করে ভিডিও ফুটেজগুলো দেখছেন যে তারেক জিয়া সাহেবকে রিসিভ কে করলেন? খলিলুর রহমান, এবং আর ছিল বিএনপির দলীয় আমির খসরু মাহমুদ, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দরকার, পার্থক্য পেয়েছেন। আবার তারেক জিয়া সাহেব কিন্তু বিশাল বিজয় লাভ করছেন ওখানে। কি? ইউনূস সাহেব প্রথমার্ধে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দিতে চাইছে, সেখান থেকে শিফট করে কিন্তু তাকে ফেব্রুয়ারিতে এনেছেন। আবার তারেক জিয়া সাহেব একটু ছাড় দিচ্ছেন, উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছেন। সুতরাং এখানে অনেক বড় বড় স্টেক হোল্ডার কিন্তু ফার্ম ডিটারমিনেশন ছিল ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, সে জায়গা থেকে সরে আসছে তারেক জিয়া সাহেব, যেটা দিয়ে প্রমাণ করছে তারেক জিয়া সাহেব যে আমরা যেটা ডাউট করতাম ঢাকার যারা কি বলে ওরা কি বলে, উনি যে একমাত্র অবিসংবাদিত নেতা বিএনপির সেটাকে উনি চূড়ান্ত করেছেন। এটা গেল একদিক, অর্থাৎ আমি মনে করি এটা তারেক জিয়া সাহেব গেইন করছেন। আর দ্বিতীয় দিক যেটা, ইউনূস সাহেবও গেইন করছেন। তিনটা বড় স্টেক হোল্ডার বাংলাদেশে, একটা বিএনপি, একটা সরকার ইউনূস, আর একটা যদি আমরা রেজিমেন্টেড ফোর্স ধরি আর্মির একটা রোল থাকে এরকম ক্রাইসিস টাইমে, সেক্ষেত্রে সবার সাথে তার দূরত্ব হয়ে গেছিল। এখন বিএনপি কিন্তু একটু ক্লোজ হয়েছে, তো এটা আমি মনে করি একটা ভালো দিক। বাকি থাকলো সেনার দিকটা আমি জানি না, তবে সেনা কিছুদিন আগে তাদের লোকেরা স্টেটমেন্ট দিছে কি একটা টার্নিং পয়েন্ট। আপনি দেখেন ওই মিটিং এর পর এখানে কিন্তু অনেক অযৌক্তিক সরকার বিরোধী বক্তব্য যেমন হইতো, আবার বিএনপির ব্যক্তিরাও নানান সময় বিচ্ছিন্নভাবে নানান পদের কথা বলতো, সেটা কিন্তু একেবারে কমে গেছে। এই মুহূর্তে খুব প্রেসাইজ ফর্মে কথা বলার চেষ্টা করতেছে, এটাও ডেভেলপমেন্ট। এখন লক্ষণীয় বিষয় একটা, যখন আপনি কোনো মেজর অপারেশন করবেন, এটা একটা মেজর অপারেশন, এই অপারেশনের পর কিন্তু তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা একটা খুব কেয়ারিংয়ে রাখতে হয়। কেন রাখতে হয়? নর্মাল প্রসেসে এটা 2 সপ্তাহ যদি ধরেন, 2 সপ্তাহের মধ্যে যদি ঘাটা নর্মালি শুকিয়ে যায়, তাহলে মনে করবেন আমরা হয়তো ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগুতে পারবো, যদি ঘাটা শুকিয়ে যায় কমফোর্টেবলি। আর যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, মানে অপারেশনের পর যদি ইনফেকশন হয়, সেটা কিন্তু ভয়াবহ পরিণতি। কিন্তু আজকে পর্যন্ত আমরা যেটা দেখতেছি, আরো হয়তো 2 সপ্তাহ যদি যায়, তখন আমরা বুঝতে পারবো ওই অপারেশনটার পরে ইনফেকশন হয়েছে নাকি শুকাচ্ছে ঘাটা, ওই জায়গাটায় আমরা আছি। দ্বিতীয় কথা, আপনি যদি আসেন নিরপেক্ষ নির্বাচনের কথা, একটা সবাই সবসময় বলে, নিরপেক্ষ নির্বাচনের প্রথম শর্ত কি? বাংলাদেশে নির্বাচন নিরপেক্ষ করার একটা মাত্র মাধ্যম হইল প্রশাসন। আপনি উপর দিয়ে যত নির্দেশই দেন, প্রশাসন নিরপেক্ষ হতে হবে। প্রশাসন যদি ইম্পার্শিয়াল না হয়,
প্রশাসন নিরপেক্ষ না হয় আপনি তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। এখন আপনি প্রশাসন কাটিয়ে নিরপেক্ষ করবেন কেমনে? সবসময় বাজারে আলাপ হয় প্রশাসন আওয়ামী লীগ সাজায় গেছে, এখনো গনে বিএনপির সচিব কয়জন, বিএনপির এসপি কয়জন, তো জামাতের ডিসি কয়জন, আপনি এটি কাউন্ট করবেন কেন? এই চিন্তাটা আসবে কেন? এরা থাকবে প্রজাতন্ত্রের মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন। কালাচোর দেশ চালাক, প্রজাতন্ত্রের কর্মচারী কোনো কথা বলতে পারবে না। আমরা দেখছি সরকারি যে চাকরিবিধি, আমি কালকে উনি সরকারে যদি কেউ না মানে আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি, সেটা হলো এই একটা বিচার। কার বিচার? এই রাষ্ট্রটাকে যারা ইসরায়েল আর ফিলিস্তিন বানিয়েছিল। সেটা কি? প্রজাতন্ত্রের যে সরকার ছিল 16 বছর, তার রোলটা এই কর্মচারী দিয়ে জাস্ট ইসরায়েল বানিয়ে ফেলছিল। আর আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন। নির্বিচারে গুলি, আয়নাগর, বিনা বিচারে হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, 250 সেনা অফিসারের চাকরি খাওয়া, শাপলা চত্বর থেকে লোক হত্যা করা। কে করছে? ওই 17 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আর গণভবনে যিনি থাকতেন তার রোল ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো। আর আমরা সাধারণরা ছিলাম ফিলিস্তিন। এই যে ফিলিস্তিনের জন্য যখন বাংলাদেশের লোক কাঁদে তখন আমার হাসি পায়। লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে সম্প্রতি এই ফিলিস্তিনের জন্য মায়া কান্না। আর এই লোকগুলা কোথায় ছিল যখন আয়নাঘরে ছিল, যখন বিনা বিচারে হত্যা করা হয়েছিল? একবারও কি সেখানে এই একটা বিচার করেন? যদি এই যারা এই গোলাগুলি করছে, এই হত্যা করছে, অফিসার মারছে, শাপলা চত্বরে মারছে, আয়নাঘর করছে, বিনা বিচারে হত্যা করছে, বিলিভ ইট অর নট, এই একটা বিচার করেন, প্রশাসন পরদিন সকালে মাঠে নামবে কাজ করবে। আমি এই আলোচনা সেটির অগ্রগতি আসলে কতটা দেখছেন? না, সেখানে যদি কেউ ব্রেক করে কিছু করার নাই। কারণ রাজনৈতিক দল এদেশে নিবন্ধিত দল আছে প্রায় 55টা। তাদের আদর্শ নীতি আলাদা, সবকে তো একমত করতে পারবেন না সব ইস্যুতে। সুতরাং যতটুকু হয়েছে অতটুকু, আর বাকিটা আলোচনার মধ্যে রাখেন, রেখে আপনি নির্বাচনের প্রস্তুতি নেন। এটি তো হবে। সব একমত হবে কেমনে, কি করে? এখন বিএনপি জামাতকে এক হবে, রাজনীতি ছেড়ে দিবে? বা বিএনপি সিপিবি কে এক হবে, জামাত সিপিবি এক হবে? হবে না তো। এটা কৌশল ভিন্ন হবে, নীতি ভিন্ন হবে, রাজনীতি ভিন্ন হবে, এটা হবেই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটা সম্ভব। ইলেকশনে যদি আন্তরিক হয়, ইলেকশনে যাওয়া সম্ভব। এমন যেটা রাজ্জাকি ভাই বললো যে আপনার প্রশাসন রেডি কিনা, এটা কিন্তু আমি একদম শুরুতে বলছি। 7 দিনের মাথায় বণিক বার্তায় রিপোর্ট ছাপা হয়েছিল, প্রশাসন ক্যাডারের 85% ফেসিবাদের দোষর। আপনার ডিসি বানাইলেন, পদায়ন করলেন সব প্রশাসন ক্যাডার থেকে, বাইরে 25টা ক্যাডার। আমি নিজে টকশোতে বলেছি বারবার যে ডিসি হতে আইনস্টাইন হতে হয় না। আপনি ডিসি 25টা ক্যাডার থেকেও নিতেন, প্রশাসন ক্যাডারেও যে 5% তাদের নেন, নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দেন, 6 মাসে আর্মির অফিসার বানায় ফেলে ট্রেনিং দিয়ে। আপনি একবার করেন, করে ডিসি পদায়ন করতেন। আজকে তো এই ক্রাইসিস থাকলো না। সেই ডিসির ভিতরে কিন্তু 40% উইথড্র করা হয়েছে। তারা নাকি কাজ করে না, ফেসিবাদের দোষ। দিচ্ছেন কা? যেমন পুলিশ সম্পর্কে বলি, পুলিশ ইনঅ্যাকশন এখনো টমাটাইজ, এখনো টমায় আছে। পুলিশকে আপনি যারা ধরেন এখন ভিডিও টিডিও অডিও আছে, তাছাড়াও আপনি তদন্ত করবেন। 10 মাস হয়ে গেছে। আপনি প্রথম দিকেই মূল ক্রিমিনালগুলোতে আপনি অ্যারেস্ট করতেন, জেলে দিয়ে দিতেন, দিয়ে বাকিগুলোকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। দেশে বেকারত্বের অভাব নাই, সেখান থেকে নিতেন। প্রয়োজনে এমার্জেন্সি পিরিয়ডে আনসার, ভিডিপি আছে, পুলিশ, আর্মির সিপাহী আছে, তাদেরকে নিয়ে আপাতত চালাতেন। পরে ফেজ ওয়াইজ রিক্রুটমেন্ট করে আপনি করতেন না। পুলিশ আপনি দেখেন, সর্বশেষও দেখেন, আপনি যখন রাষ্ট্রপতি ছিল হামিদ সাহেব, যখন গেল 3 ঘন্টা এয়ারপোর্টে বসেছিল, সরকার কলে কেউ জানে না, 3টে পুলিশে চাকরি খাই দিল। তো তাহলে বলেন পুলিশ কাজ করবে কেমনে? একটা ঠিক আওয়ামী লীগের সময় যেরকম হয়েছে, বোম ফাটে নাই, গাড়ি ফোড়ে নাই, কিন্তু গাড়ি ফোড়ার আগুন, বোম ফাটার আগুনে 500 জন আসামি, সব বিরোধী দলের। তো এখনো তো ওই নিউ মার্কেটে হকার মারা গেছে। এখন রাজ্জাকি ভাই কইতে পারে কর্পোরেশন কে করবে? সরকারের দায়িত্ব নিয়েছেন আপনি, কর্পোরেশন কে করবে? আপনি আমলাটেবল সবগুলো শৃঙ্খলা তো আপনি আনতে পারেন নাই। আমি এই জন্যই বলছি যে এখনো 6 মাস সময় আছে, 6 মাস সময় এখনো। যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন করেন তাহলে 6 মাস সময় আছে। 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে পারে। হয়তো আপনি বলতেছেন প্রশাসন অমুক টমুক ঠিক নাই, আমি ধরে নিলাম। আপনি এখনো তো সম্ভব। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ফিল্ডে রাখছেন না,
প্রত্যেকটা স্টেশনে 2টো করে আর্মি দেন, 2টো করে আনসার দেন, 2টো করে পুলিশ দেন, আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে। ঠিকই যদি আর্মি ইচ্ছা করে নির্বাচন ঠিকই নিরপেক্ষ করে, আর কঠোর আইন করেন, নীতিমালা কঠোর করে দেন, যাতে রাজনৈতিক দলের প্রার্থীরাও কোনো বিশৃঙ্খলা করতে না পারে। এবং এখন থেকে ইলেকশনের পরিষ্কার বক্তব্য সব তরফ থেকে যে আমরা ইলেকশন করব, নিরপেক্ষ ইলেকশন করব, জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন 6 মাসের ভিতরে একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, কিন্তু হবে না। এই কারণেই আমি বলছি এই 6 মাসে যতই প্রত্যাশা করেন, কারণ তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মিটিংয়ের পরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে মাত্র, আমি এইভাবে দেখি, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এতেই আরাম বোধ করতেছে মানুষ। কিন্তু উনি যখন আলোচনা হয়েছে, আলোচনায় কিন্তু পুরো আলোচনায় যদি হইতে তবে এইসব দিয়ে সব ভাষণ আসছে, অর্থাৎ সব কিছু আপনি দেখেন একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, অর্থাৎ সরকারের উপর নির্ভর করে সে নির্বাচন দিবে কিনা। এখন ডক্টর ইউনূস তিনি কোন ব্যক্তি, তার ব্যক্তির ইচ্ছা, কিন্তু এটা রাজ্জাকি সাহেব না। উনি আপনি দেখেন যখন 6 তলা হাঁটা উঠায় তখন তার পক্ষে টকশো করছি, তার পক্ষে আমি লিখেছি যে জাতীয় সম্পদ। এখন সে কথা বলে না, এই যে সবাইকে ডাকে উনি বক্তৃতা দেয়। মান্না, তার মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র, তিনি নিজে আমার সাথে টকশোতে এটিএন নিউজে বলছে যে আমি প্রশ্ন করলে উনি মিটি মিটি হাসে। উনি সরকার, উনি অ্যাকাউন্টেবল না, কাউকে জবাবদিহি করতে রাজি না, উনি এরকম অ্যাটিটিউড। সুতরাং ওনার হাতে, উনার মনে কি আছে উনিই জানে, পৃথিবীর আর দুনিয়ার কেউ জানে না। উনি কার এজেন্ডা নিয়ে আসছে জানি না, উনি সরকার চালাচ্ছে, সব যারে পছন্দ হয়েছে বিদেশ থেকে ডেকে ডেকে দিয়ে আইছে। হ্যাঁ, রাজ্যকে জানে। আমি কি দেশ স্বাধীন করছি রক্ত দিয়ে, কি বিদেশিদের দেশ চালানোর জন্য? বলেন আপনি। এখানে প্রবাসী এবং বিদেশি নাগরিক, হ্যাঁ বাংলাদেশেরও আছে, ডুয়াল সিটিজেনশিপ মিলে 22 জন, 17 জন আছে। এটি কি উনি দেশের লোক খুঁজে পেলেন না? উনি কি উপদেষ্টা হওয়ার, রাজ্যকে উপদেষ্টা হওয়ার যোগ্যতা কম রাখে বলেন? ওনাকে বানাইতো, আপনাকে, আমাদের 3 জনকে বানাইতো, অনেক উপদেষ্টার সাথে ভালো সার্ভিস দিতাম, অনেক উপদেষ্টা, এরকম শয়তানি করতাম না। এখন তো সব শয়তান এক জায়গায় জুটছে। সুতরাং এই দেশটাকে আমি বলছি ফেল স্টেট বলবো না, তবে 2026 সালে আপনি দেখেন আরো কারণ আছে, কারণগুলো আমি বলবো। এই দেশটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, এই দেশ চলছে না। সুতরাং নির্বাচন দিয়ে রাজনৈতিক দল কাছে ক্ষমতা সারেন্ডার দিয়ে যাক, আর না হলে উনি মাথার থেকে সরে যান। ধন্যবাদ। আমি রাজনীতিতে স্থিতিশীলতা আসলে এখন কেমন, এবং ওই বিষয়ে যদি উত্তর দেন। ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন যিনি নেবেন, সমস্ত রেসপন্সিবিলিটি তার। প্রশাসন কথা শোনে না, তো এই কথা শোনে না, কিংবা আমি এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, এটা বলে পার পেয়ে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ আপনি এই দেশটাকে আপনি স্টাডি করা আছে। ইউনূস সাহেব যতই দেশের বাইরে বা ভিতরে থাকুক, স্টাডি করা আছে, তারা তো 84-85 বছর বয়স। সুতরাং আপনি এখান থেকে স্কেপ করতে পারবেন না, দায়িত্ব আপনাকে নিতেই হবে, যেটা উনি বললেন। কিন্তু একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখছেন যে লন্ডনে যখন বলা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু শর্ত আছে সেখানে যে জুলাই সনদ, সংস্কার, বিচার, এগুলার দৃশ্যমান অগ্রসর এর ভিত্তিতে ওটা হবে। তার মানে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং সেটা তারা মেনে নিছে। আমরা সেখানে কাউন্টার প্রতিবাদ কিন্তু হয়নি। এই যে মেনে নেওয়ার মানে হচ্ছে যে আপনি মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত এখন নির্বিঘ্নে যেতে পারবেন। তার আগে হয়তো নভেম্বরের ভিতরে তফসিল দেওয়ার প্রশ্ন আসবে, তখন পাশাপাশি দেখা যাবে যে কি আসে, দৃশ্যমান কতটুকু হয়, এটা একটা। 2 নম্বর, আপনার নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড ইস্যুটা আসবেই। কেন আসবে? প্রশাসনের যে সহযোগিতা আর নসহযোগিতা, আপনি সেই প্রশাসন, এই প্রশাসন কিন্তু সেই আওয়ামী লীগের, এবং এই প্রশাসনই কিন্তু আমাদের ছাত্র হত্যা করছে, মানুষ হত্যা করছে, সবই করছে। যে কারণেই করুক, যেভাবে করুক, সেই যেহেতু বিচারের ইস্যু না, আমি বলতেছি। তো এই যে আপনি যে ঘটনা ঘটলো লেভেল প্লেইং ফিল্ড, এই লেভেল প্লেইং ফিল্ড না থাকলে কি হবে, এবং লেভেল প্লেইং ফিল্ড থাকলে কি হবে? লেভেল প্লেইং ফিল্ডটা দৃশ্যমান হতে হবে। এই প্রশাসন তো আর আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিতে পারবে না। আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসতে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। প্রশাসন নিয়ে কমপ্লেন কিন্তু এই বিএনপিরও ছিল, যখন শেখ হাসিনার ইয়েগুলা করতো, নির্বাচনগুলা করতো, তারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কমপ্লেন করতো। এখন কেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার প্রশ্ন? এখন প্রশ্ন তাদের নাই কেন?
লেভেল প্লেইং ফিল্ডের কমপ্লেনটা ওনাদেরও তো থাকতে হবে না, কারণ এই প্রশাসন দিয়ে তো নির্বাচন করা যায়নি, সে কারণে লেভেল প্লেইং ফিল্ডের কমপ্লেনটা থাকতে হবে। এখন আসেন, বিএনপি না থাকুক, অন্য দল আছে, জামাত আসবে, জামাত আনলে আপনি কি করবেন? এখন সেই জন্য আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার নিশ্চিত করতে হবে, এবং সেটা যদি না হয়, এবং লেভেল প্লেইং ফিল্ডের সাথে অনেকগুলো জিনিস সম্পৃক্ত, যেটা আমি একটু আগে আপনার বললাম, বিচারটা ম্যান্ডেটরি, ওই বিচার একটা হইলেই কিন্তু এই প্রশাসন, বিচারের সাথে লেভেল প্লেইং নির্বাচনের লেভেল ফিল্ডের কি সম্পর্ক? হ্যাঁ বলতেছি কেন সম্পর্ক। প্রশাসন যারা ইনভলভ এটার ভিতরে, এই প্রক্রিয়ার ভিতরে যারা ইনভলভ আছিল, কেউ কি চাবে যে তাদের বিচারটা হোক? কেউ চাইবে না। সুতরাং এখানে নির্বাচনের প্রশ্নটা আসতেছে ইউনূস অপসারণ প্রসঙ্গে, কারণ নির্বাচন হলে ইউনূস সাহেবের চলে যেতে হবে, কোনো সন্দেহ নাই, তাকে যেতেই হবে। কিন্তু আর আমি ব্যক্তিগতভাবে, আমরা যা দেখছি বিভিন্ন মিডিয়ায় যা বলে, ইউনূস সাহেব কিন্তু চলে যাবেন, কোনো সন্দেহ নাই উনি চলে যাবেন। উনি যে ডেডলাইন দিচ্ছেন যে জুন 26 সর্বোচ্চ, এর ভিতরে উনি চলে যাবেন। নাও দ্য কোশ্চেন ইজ, নির্বাচন হবে কি হবে না? নির্বাচন যদি করতে পারেন তাও চলে যাবেন, নির্বাচন যদি না করতে পারেন তাও চলে যাবেন, কারণ উনি অঙ্গীকারবদ্ধ। উনি বলছেন আমি সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দিব। সেটা যদি উনি দেখেন নির্বাচনে কে যাবে সেটা ভিন্ন কথা, আজকে পর্যন্ত দৃশ্যমান বিএনপি যাবে ক্ষমতায়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু উনি যদি মনে করেন যে না, লেভেল প্লেইং ফিল্ড তথা আমি যে নির্বাচনটা করতে চাচ্ছি সেটা হতে যাচ্ছে না, তাহলে আমি আপনাকে বলি, আউটগোয়িং যে প্রধানমন্ত্রী আমাদের চলে গেল, আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা কিন্তু ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ ছিল না, অফিসিয়ালি তার কোনো মেয়াদ নাই। ইউনূস সাহেব অনলি পার্সন সেই মেয়াদটা দিছে যে আমি সর্বোচ্চ জুন 26-এর মধ্যে চলে যাব, এই মেয়াদটা কিন্তু উনি নিজে দিচ্ছেন। সুতরাং উনি চলে যাবেন। এখন চলে গেলে আজকে যে বড় স্টেক হোল্ডার রাজনীতির, নির্বাচন করলেই যারা ক্ষমতায় যাবে, কোনো কারণে যদি এই নির্বাচনটা না হয় আর যদি উনি চলে যান, তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিবে, অর্থাৎ ইউনূস সাহেব ডেকেই তৃতীয় পক্ষ দিতে পারেন। ঠিক সেক্ষেত্রে আবার পরিস্থিতি কি হয়, আবার নির্বাচনের অবস্থাটা কোথায় যায়, সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্রক্রিয়া বিচারটা করার জন্য সমস্ত সহযোগিতা করুক, সহযোগিতা হলে প্রশাসন নিরপেক্ষ হয়ে যাবে, আর নির্বাচন করলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্ষমতায় যাবে, কোনো ডাউট নাই। সুতরাং এই বিচারের সাথে, বিচারটাকে যদি গুরুত্ব না দেয়, কারণ বিচারটার সাথে এই যে লেভেল প্লেইং ফিল্ডের সম্পর্ক আছে, যেটা আমি বললাম এতক্ষণ। সুতরাং এই বিচার করার ক্ষেত্রে বিচারটার প্রতি, কাকে মারছে বিচার, এই হত্যা কারা হইছে, স্বাধীন দেশের নাগরিক। 71 সালে যারা মারছে আমাদেরকে, তারা আমাদের শত্রু, কিন্তু আজকে 2024 বা গত 15 বছরে যারা মারা গেছে, তারা স্বাধীন দেশের। বিচারের ক্ষেত্রে তো কারো বাধা নেই, কোনো দলেরই বাধা থাকবার কথা না, আমরা যতটুকু শুনেছি যে বিচার সংস্কার, আমি জানি না বাধা আছে কিনা, কিন্তু করতে হবে। যেহেতু জুনের মধ্যে উনি চলে যাবেন, তাহলে এই বিচারের শর্তটা দিচ্ছেন কেন? বিকজ উনি ডিস্টার্ব বোধ করছেন, এবং ককটেল ফুটানো হয়েছে কয়দিন আগে, 2 দিন আগে, একটু দূরে ডিস্টেন্সে। সুতরাং এই বিচারটা যদি করতে পারে, এবং এই বিচারটার জন্য যারা যারা বিচারের অন্তরায় সৃষ্টি করবেন, সে যেই হোক, আমি তো আর নাম ধরে বলতে পারবো না, কিন্তু আমরা তো রাস্তায় চলি, রাস্তাটার আবহাওয়া ঠান্ডা না গরম আমরা টের পাই, দেশে কি হচ্ছে আমরা টের পাই। কারণ এই আজকে যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে কোঅপারেশন করতেছে বলে বলতেছে, তারা কিন্তু বিগত সরকারকে 12 বছর তার বিরোধিতা করছে। তা 12 বছর বিরোধিতা করার পর যে সরকারটা 15 বছর ক্ষমতায় থাকে, আর আজকে এই সরকারকে সবাই সহযোগিতা করতেছে, তাতে সরকার টালমাটাল। আপনি সহযোগিতা বোঝার চেষ্টা করেন। আমি আলোচনা, সেই কারণে আমি রাজা কি বলেন যে বিচার ইস্যুতে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা আছে, এখনো 6 মাস আছে, বিচার সম্ভব। সালাউদ্দিন আহমেদ, তিনি ভারতে, তাকে গুম করা হয়েছিল, সে রিটেন দরখাস্ত দিয়ে সে বিচার চাইছে, সেও আসামি করছে সরকার। সুতরাং তারটা ধরে বিচার করতে পারে, অন্যটা লাগে না, বিচার তো সমস্যা না। কিন্তু আমার কথা হলো আপনি টাইমলি বিচার ইয়েটা দিতে চান কিনা। এখন এই সরকারের ভিতরে আলাদা কোনো সরকার আছে কিনা জানি না। এখন ধরেন লন্ডনে যে বৈঠকটা হলো, বৈঠকে এখানে বেগম খালেদা জিয়ার কিন্তু মিডিয়ার বিরাট রোল ছিল, এবং আলোচনার শুরুতে কিন্তু বলেছে, তারেক রহমানের ভয়েস পাওয়া গেছে, সে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, মাও সে কথা বলেছে ফেব্রুয়ারিতে হলে ভালো হয়, এই কথাটা কিন্তু বলেছে। এবং বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট করে বলেছে যে ইউনূস সরকারকে সহযোগিতা করতে হবে, আলাপ আলোচনার সমাধান করতে হবে। কোনো এরপর থেকে ঠান্ডা হয়েছে, আর দ্বিতীয় বৈঠকের পরে ঠান্ডা হয়েছে। তো আমার কথা হচ্ছে এখন এই সরকার এত সমর্থন খালি আওয়ামী লীগ ছাড়া এদেশের জাতির সবাই, সব রাজনৈতিক দল থেকে শুরু করে জনগণ সবাই সমর্থন দিচ্ছে। উনি ডক্টর মোহাম্মদ নিজে বিভক্তি করছে,
নিজে অপোজিশন তৈরি করছে, সেটাও এখন পক্ষে গেছে। বলছে না একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরে বৈঠক ডাকছে 28টা দল হাজির হয়েছে, 25টা দলই বলছে ডিসেম্বরের নির্বাচন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছেন যে 4টি বিষয় সরকারের নির্বাচন, সংস্কার, জুলাই সনদ এবং বিচার। জুলাই সনদ, বিচার এবং সংস্কার, এই 3টি বিষয় নিয়ে কেউ কথা বলে না। সাথের যত দল ছিল সবার সাথে আলোচনা করে জামাতও দিছে, আপনি ওখানে বেসিস ধরে আলোচনা শুরু করে দিতেন, আগায় যেত। এনসিপি আছে, এনসিপির দাবি শুনতেন হয়তো। এখন করে সবকে আগে দাবি নিছে, পরে আবার তাদেরকে ওইটা কম্পাইল করে কুইস্টিক দেন, ঘর ভরাট করেন। এগুলো তো 1-2 ক্লাসের ছাত্র এগুলি করছেন, করে আবার ঐক্যমত্য কমিশন বানাইছেন, এখন আবার সব নিয়ে বইছেন। এগুলো কি এত 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 কি আপনি দিচ্ছেন? ঐক্যবদ্ধ কমিশন রাজনীতিকে, আমি বারবার বলতেছি রাজনীতি আলাদা, সব রাজনৈতিক দলকে সব ইস্যুতে একমত করতে পারবেন না। মেজর ইলেকশনটা আসল, আমি এটা ইলেকশন, বাকিগুলোতে যেসব জায়গায় ঐক্যমত্য হয় ঐক্যমত্য করেন, আর বাকিগুলোর ব্যাপারে এই দাবি এখানে আলোচনা হয়েছে, এইটুক হয়েছে এইটুক হয় নাই, আপনি ছেড়ে দেন, জনগণ বুঝুক, ভোট দিবে না তাকে। যে মানে নাই, যেটা জনগণের আকাঙ্ক্ষা মানে নাই, তারা ভোট দিবে না, ফেল করাই দিবে, সমস্যা কি? ফেল করে দিবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব দায়িত্ব নিতে হবে। উনি বলেন তো মুক্তিযুদ্ধের থেকে কোনো জায়গায় কোনো ভূমিকা ছিল তার? উনি সব দায়িত্ব এখন নিচ্ছে কেন? উনি তো সরকার চালানো, আমরা তো সরকার চালানো, হ্যাঁ অনেক সূচকে দেশ আগাইছে, স্বৈরাচারের ভিতরেও আগাইছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে, এটা আমি বরাবরই বলছি। হ্যাঁ, কিন্তু আমাদের এই জন্য প্রত্যাশা হলো সংস্কার। এই সরকার তো সংবিধান, এই আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিছে। আমি যদি বলি, উনি তো অ্যাডভোকেট, আমি যদি বলি সে ওত নিছে সংবিধান সমুন্নত রাখার জন্য, সেই সংবিধান সংস্কার করার কি ম্যান্ডেট আছে তার? বলেন, সে সংস্কার দিয়ে অজুহাত দেওয়ার ইলেকশন দিবে না কেন? কেন? তারপরে বলতেছে নির্বাচন তো আমি আগে বললামই, নির্বাচন আর হলো বিচার। বিচার তো একটা চার্জশিট হয়ে গেছে, বিচার দেন, বিচার করে দেন, রায় দেন, ট্রাইব্যুনাল তো এটা তো, তারপরে তো বিচার কবে বিচার করে ফেলেন, এটা তো কেউ বাধা দেয় নাই। শেষ করতে হবে, আমি এই জন্যই বলছি সম্ভব হওয়া উচিত, কিন্তু এখানে তো সম্ভব করা সম্ভাবনা মানে পারবে না তা কিন্তু নয়। সরকার কি যথেষ্ট সময় পায় না এর মধ্যে? না, আপনার টাইম তো একটা ফ্যাক্টর না, সবসময় যে টাইম একটা ফ্যাক্টর তা না, তার সাথে তো অনেক, আপনি একটা সময় পাইছেন, কিন্তু এই পথটা আপনি জার্নি করবেন, পথটা যদি মসৃণ না হয়, আপনার যাওয়ার কথা 7 দিনে, পথটা যদি অমসৃণ করে ফেলে আপনি তো 70 দিনেও না যেতে পারেন। মানে সরকারের চলার পথে বাধা পথটা তো অমসৃণ। ওই যে বারবার ওনারা বলছে, যেমন ধরেন এই যে বলতে একটা কথা বললেন আজিজ ভাই, এই সরকার সাংবিধানিক, অন্তর্বর্তীকালীন সরকার তো নাই। আমার এখানে সরকার আছে দুটো, একটা হলো নির্বাচিত সরকার, যেটা সংসদ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবে, আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার, যেটা বাতিল করা হয়েছিল, তাও ফেরত দিচ্ছে সম্প্রতি। অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। একে বিশেষভাবে অনুমোদন দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং জনতার সমর্থনে সে বসছে, সে তো অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমি ওনার ব্যর্থতা মেনে নিছি, উনি সব জায়গায় ব্যর্থ হয়েছেন। আমার প্রশ্ন কিন্তু একটাই, যে ফেব্রুয়ারি মাসে যে বলছে সেখানে কিন্তু এই শর্তগুলো আছে, সংস্কার, বিচার, জুলাই সনদ আছে। তাই এই সংস্কার, বিচার এবং জুলাই সনদ, তাদের এই পথ কঠিন করছে কারা? আপনি মসৃণ নয় বলছেন। হ্যাঁ, শেষ করতে হবে। প্রিয় দর্শক, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি